ডার্ক ডিজায়ার, লেখনীতে মুক্তর রহমান, পর্ব সংখ্যা 16। ভিআইপি রুমে দরজা পেরিয়ে কিছুক্ষণ আগেই ঢুকেছে রুদ্র আহিয়ানাকে কোলে করে রুমে। একবার চারপাশে নজর বুলিয়ে রুদ্র আহিকে কোল থেকে নামিয়ে ধীরে ধীরে সোফায় বসিয়ে দেয়। সোফার গদিতে নরম ছাপ পড়ে যায় আহির শরীরের ভারে। রুদ্র নিঃশব্দে এক পা করে এগিয়ে যায় রুমের কাবার্ডের দিকে। আহিয়ানার ড্রেসের অবস্থা একেবারে করুণ, যদি কিছু পাওয়া যায় সেই আশাতে। কাবার্ড খুলে দেখতে পায় শুধুই কাপল বাথরোব আর টাওয়াল রাখা, আর কিছুই নেই। কিছু না ভেবেই রুদ্র বাথরোব দুটো হাতে নেয়, তারপর আবারও ঘুরে আহিয়ানার দিকে হেঁটে যায়। পথিমধ্যে রুদ্রর ফোনে টুটটুট করে একটা নোটিফিকেশন ঢোকে। এক ঝলকে স্ক্রিনে চোখ গেলেও তার রুদ্র তা ইগনোর করে। আহিয়ানার সামনে এসে বাথরোবটা হাতে নিয়ে বলে, চেঞ্জ করে আয়, রাতের মধ্যে ভিজে জামাগুলো শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আহি কিছুটা ইতস্তত বোধ করে, চোখ নামিয়ে নেয়, কিন্তু ভেজা শরীরের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারে না। লজ্জায় চুপচাপ হাত বাড়িয়ে কাপড়টা নেয়। রুদ্র এবার মেয়েটার পায়ের দিকে তাকায়। কাদা আর পানি মেখে অবস্থা খারাপ, সাথে পায়ের ইনজুরি। দেখে দেরি না করে রুদ্র নিজেই আহিকে ধরে ধরে বাথরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বাথরুমের দরজা বন্ধ হতেই রুদ্র ফিরে আসে রুমে। তখনই আবার ফোনটা ভাইব্রেট করতে থাকে। বিরক্তিতে চোখ কুঁচকে স্ক্রিন অন করে। স্ক্রিনে ভেসে ওঠা নোটিফিকেশনগুলো চোখে পড়তেই মুহূর্তেই রুদ্র চেহারা বদলে যায়। কঠিন রাগে হাতের ফাঁকে থাকা ফ্লাওয়ার ভাসটা তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারে দেওয়ালে। কাঁচ ভেঙে চারিদিকে ছিটকে পড়ে, বুকটা ধরফর করছে, নিঃশ্বাস ভারী। চুলে আঙুল চালিয়ে এক ঝাঁক চুল টেনে ধরে রুদ্র বসে পড়ে বেডের কোনায়। ঠোঁট কামড়ে ধরে রাগে, মাথা নিচু, চোখ বন্ধ হয়ে এক অদৃশ্য আগুনে পড়ছে ভেতরটা। এইদিকে কিছুক্ষণ পরেই বাথরুমে দরজা খুলে বেরিয়ে আসে আহি। সফেদ বাথরুমটা টেনে টুনে গায়ে জড়িয়ে আছে। হাঁটু পর্যন্ত বাথরুমটা হওয়ায় আহি বেশ অস্বস্তি বোধ করে। এদিকে পায়ের ব্যথায় প্রতিটি পদক্ষেপ যেন ভারী লাগছে। আহির উপস্থিতি টের পেয়ে রুদ্র তখনই উঠে দাঁড়ায়, চোখে মুখে আগুন। আচমকা রুদ্র ভাইয়ের এমন পরিবর্তন দেখে থমকে দাঁড়িয়ে যায় বাথরুমের সামনে। ছেলেটাকে, যার সাথে হেসে হেসে কথা বলছিলি, আমাকে দিয়ে তোর পোষায় না তাই না? বলেই রুদ্র নিজের ফোনটা এগিয়ে দেয় আহির দিকে। স্ক্রিনে ভেসে উঠছে হোটেল রিসেপশনে দাঁড়িয়ে থাকা আহি, পাশে একটা অচেনা ছেলে। দুজনকে কথোপকথনে দেখা যাচ্ছে, হয়তো একটুখানি হাসিও ছিল। আহি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। কিছু বলতে যাবে অমনি চিৎকার করে ওঠে রুদ্র, অ্যান্সার মি ড্যাম ইট! ছেলেটা কে আর তুই কেন তার সাথে? আমি অফিসের কাজে ব্যস্ত আর তুই এখানে নতুন নাগর খুঁজে নিয়েছিস? আমাকে দিয়ে কি তোর পোষায় না নাকি? পোষাবে কিভাবে? আমি তো তোকে এখনো ঠিক মতো পুষিয়ে দিইনি। তবে এবার আর না। রুদ্রর কণ্ঠ রাগে ফেটে পড়ে, ভয়ানক অভিযোগ চোখে মুখে। আহি মুখ ফিরিয়ে নেয় ঘৃণায়। চোখ মুখে পানি, অপমান আর ঘৃণায় একসাথে হাহাকার জমে বুকের ভেতরে। আহি রুদ্র থেকে দূরত্ব আনতে পেছনে এক পা ফেলতেই ব্যথার জায়গায় চাপ পড়েছে, পড়ে যায় মেঝেতে। ব্যথায় ঘুমিয়ে ওঠে আহি। এদিকে চোখের কোণে জমে থাকা পানি তখন গাল বেয়ে গড়িয়ে পড়ছে নিচে। এদিকে দাঁড়িয়ে থেকে রুদ্র আহিয়ানাকে দেখতে থাকে। মেয়েটার চোখে মুখে তার জন্য ঘৃণার ছাপ দেখে একটু মলিন হাসে। তবে পরক্ষণে চোখে মুখে আগের থেকেও বেশি তেজ এনে মাথা ঝুঁকিয়ে আহিয়ানার হাতের কবজি টেনে ধরে। আহিয়ানা হাতে ব্যথা অনুভব করতেই অনুনয় করতেই শুরু করে ছেড়ে দেওয়ার জন্য। তবে রুদ্র নিজের হাতের বাঁধন আলগা করা তো দূর, আরো শক্ত করে কবজি টেনে ধরে। ব্যথা তীব্র হওয়ায় আহি হু হু করে কেঁদে ওঠে ব্যথাতুর কণ্ঠে এবং রুদ্রকে বলে, ভাইয়া আমায় ছেড়ে দিন। রুদ্রের কণ্ঠে নিঃসংশয় দৃঢ়তা। ছাড়ার জন্য তো তোকে ধরিনি, শুরুতেই বলেছি আজ থেকে তুই আমার, রুদ্রাফি ইবনে আরহামের অধীন। কথা শেষ হওয়ার আগেই এক ঝটকায় আহিকে শূন্যে তুলে ফেলে। মুখটা ঝুঁকিয়ে কানের কাছে আরো গভীর স্বরে ফিসফিসিয়ে বলে, আই নো ইউ ক্যান হ্যান্ডেল মি সফটলি। রুদ্র আহিকে কোলে তুলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে থাকে, আর আহি আতঙ্কে হাত পা ছোঁড়াছুড়ি করে। কিন্তু রুদ্রর শক্তির কাছে এই চেষ্টাগুলো যেন একেবারেই নিষ্প্রভ। বাইরে তখন তুমুল বাজ পড়ছে, সঙ্গে ঝড়। বর্ষার মৌসুম, তাও আবার সিলেটের মতো জায়গায়। বৃষ্টির ছাপটা বারবার পাশের স্বচ্ছ কাঁচের জানালায় আছড়ে পড়ছে, আর তাতে ঘরের ভেতর উঠছে বিকট শব্দ। এই সব কিছুর মাঝেও রুদ্র ধীরে ধীরে আহিকে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিজের সমস্ত ওজন, নিজের সমস্ত ভার নির্দ্বিধায় আহির শরীরের ওপর ছেড়ে দেয়। এদিকে আহি যেন গলাকাটা মুরগির মতো অস্থির হয়ে ওঠে, হাঁসফাঁস করতে থাকে। অস্বস্তিতে সারা শরীরটা ছটফট করে ওঠে। লাগছে আমার, আপনি নামুন আমার ওপর থেকে প্লিজ। রুদ্র তখনও নিশ্চুপ। আর আহি, ভাইয়া প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত না, আর আমি তাকে চিনি না। কে সে? আমাকে ছেড়ে দিন। আহির গলায় কণ্ঠরুদ্ধ হয়ে আসে, চোখে পানি, কণ্ঠে অনুনয়। এদিকে রুদ্র ঠোঁটে কাঁচা পোক্ত হাসি, চোখে তীব্র ক্রোধের ঝিলিক। না চিনে থাকলে হেসে হেসে কথা বলছিলি কি করে আহি? আমায় বোকা ভাবিস? হ্যাঁ, জানিস তোর নাগরকে মাটির নিচে পুঁতে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বলেই রুদ্র হঠাৎ আহিয়ানা নরম ঠোঁট দুটো নিজে ঠোঁটের মাঝে টেনে নেয়। আচমকা গা ছমছমে টান।
আহি ছটফট করতে থাকে, চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু ধীরে ধীরে আহির শরীর থেমে আসে, ঠোঁটের আন্দোলন স্তীমিত হয়ে পড়ে। নীরব হয়ে যায় আহি, নিঃশব্দ আত্মসমর্পণ। রুদ্র সেই নীরবতায় যেন আরো উন্মত্ত হয়। আহির হাত জোড়া বেড সাইডে উঁচু করে ধরে, আঙুলের ফাঁকে নিজের আঙুল গুঁজে দেয়, গভীরভাবে ঠোঁটে ঠোঁট মিশে চুমু খেতে থাকে বারবার, যেন নিজের অধিকার ও ক্ষমতার সিল এঁকে দিচ্ছে। বাইরে তখন তীব্র শব্দে বাজ পড়ছে। হঠাৎ ঘরটা একেবারে অন্ধকারে ঢেকে যায়। লোডশেডিং, কোথাও কোনো আলো নেই, শুধু দূরে বৃষ্টির ঝাপটা জানালার পর্দায় আঘাত আনে, তাতে বারবার পর্দা উড়ে ওঠে, আবছা আলোয় ছায়া নড়ে ওঠে রুম জুড়ে। আহি অন্ধকারে নিজের চোখ বন্ধ করে ফেলে, দেহ নিথর, নিঃশ্বাস ভারী। এদিকে রুদ্র সময় যত করায় ততই যেন নিজের ভেতরে সমস্ত উন্মাদনা নিয়ে এগিয়ে আসে, এক মুহূর্তের জন্য থামে না। আহিকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে, যেন ভয় পাচ্ছে কেউ এসে ওকে ছিনিয়ে নেবে। নিষিদ্ধ জিনিসটাকে নিজের করে পাওয়ার মতো আনন্দটা কজন বুঝতে পারে, তবে আমি পারি, জানিস তো আহি। রুদ্র ফিসফিসিয়ে আহির একদম কানের কাছটুকুতে ঠোঁটের স্পর্শ লেপে দিয়ে শুধায়, আজ থেকে তুই আমার বাটারফ্লাই রাজ্যের রাজকুমারী, তোকে আমি ডার্ক বাটারফ্লাই রাজ্যে স্বাগতম জানাই। কণ্ঠে এক ধরনের অন্ধকার, আকর্ষণ আর আতঙ্ক। রুদ্র ধীরে ধীরে বাড়িয়ে ততক্ষণে আহিয়ানার বাথরুমের ভিতরটা খুলে ফেলে। মুহূর্তেই আহি লজ্জায় চোখ বন্ধ করে নেয়। ঘরের নিস্তব্ধতার মাঝে হঠাৎ গগনবিদারী বজ্রপাত আকাশ কাঁপিয়ে ওঠে। সেই বিকট শব্দে চমকে ওঠে আহি, ভয় আর লজ্জায় রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে। আহির আঙুলের নখগুলো রুদ্রর পিঠে গভীরভাবে বসে যায়, কিন্তু সেদিকে দুজনের কারোর নজর নেই। রুদ্র নিচু হয়ে আহিয়ানার কাঁধে গভীর চুমু খায়, নীরবে এবং ধীরে। রুদ্র ঠোঁটের ছোঁয়ার সাথে সাথে কাঁধে বসিয়ে দেয় হালকা কামড়, যা আহির ভেতরের অনুভবগুলোকে আরো বেশি স্পর্শ করে দেয়। ব্যথার সাথে লজ্জা আর সংবেদনশীলতা একাকার হয়ে যায় আহির মুখে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধীরে নিঃশ্বাস নেয়। রুদ্র স্পর্শের ঘনত্ব অনুভব করে। রুদ্র সাবধানতার সাথে এবার বাথরুমের বাঁধন পুরোপুরি আলগা করে ফেলে। জানালার উপাশে তখন একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছে। সেই ঝলমলে আলোয় রুদ্রর বাহুতে জড়িয়ে থাকা আহিয়ানার তরুণ মুখ আর ত্বক অনিয়মিতভাবে আলোকিত হয়ে ওঠে। বাইরে বৃষ্টি টুপটাপ শব্দ তুলছে, মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় পর্দা উঠছে, অথচ ঘরের ভিতরে যেন কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভার আর স্পর্শের ধাক্কা। রুদ্র আহিয়ানাকে নিজের বুকের গভীরে টেনে নেয়, যেন দুনিয়ার সব ভয় থেকে লুকিয়ে রাখবে তাকে। আহি চোখ বন্ধ করে ধীরে ধীরে নিজের অস্তিত্ব সেই আশ্রয়ে সঁপে দেয়। চমজ, সোলেমানের গলায় অবিশ্বাসের সুর। মাথা নিচু করে ধীর স্বরে উত্তর দেয় সিনান ডেমির। কিন্তু এইভাবে দুই জায়গায় দুইজন কেন? ভাই, আমি কেমন যেন ভয়ের মধ্যে চলে যাচ্ছি, সবকিছু অবাস্তব লাগছে আমার, দয়া করে খুলে বলুন সব। সিনান একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর মেঝের দিকে তাকিয়ে স্থিরভাবে বলতে শুরু করে। 21 বছর আগের কথা। আমি আর আমার ভাই তখন মাত্র 7 বছরের। বাবা বাংলাদেশ থেকে তুরস্ক এসেছিলেন কোম্পানির এক ব্যবসায়িক চুক্তির কাজে। সঙ্গে মা আর আমরা 2 ভাইও ছিলাম। বাবা তখন ভাবেন বিদেশের আলো বাতাসে আমাদের একটু আনন্দ দেওয়াই যায়। সেই ভেবেই আমরাও গিয়েছিলাম সঙ্গে। তুরস্ক যাওয়ার পর একদিন মা আমাদের দুজনকে নিয়ে একটা পার্কে গিয়েছিলেন। খুব সাধারণ একটা দিন ছিল সেটা, রোদেলা শান্ত। আমরা খেলা করছিলাম, মা বসেছিলেন বেঞ্চে। কিন্তু সেই শান্ত দুপুরে যেন ঝড় নেমে আসে। সেই পার্কে আচমকা গুলির শব্দ। নিরিবিলি জায়গায় পার্কটা হয়, তখন আমাদের ছাড়া কেউ ছিল না। জায়গাটা হান্নান শেখের কোনো লেনদেনের জায়গা। আন্তর্জাতিক স্মাগলার ছিল সে, বাংলাদেশি একজন চতুর লোক। সেদিন ডিল ফাইনাল করতে এসে তার লোকই গুলি করে কোনো কারণে। আমার মা ঘটনাটা দেখে ফেলেন। নতুন জায়গা হয়, ভুল করে আমাদের নিয়ে একদম ওদের দিক দিয়ে পালাতে শুরু করে। আর হান্নান শেখ সেটা দেখে ফেলে। দলের লোকজনদের হুকুম দেয়, এই মেয়েটা আর ওই 2 ছেলেকে ধর, ওরা দেখে নিয়েছে। আমরা পালাতে থাকি, কিন্তু সেই আতঙ্কের ভেতরে আমি আলাদা হয়ে যাই মা আর ভাইয়ের কাছ থেকে। দৌড়াতে দৌড়াতে আমি কোথায় হারিয়ে যাই নিজেও বুঝিনি। ছোট ছিলাম অনেকটা, ঠিকভাবে কিছুই মনে নেই যে কোথায় উঠেছিলাম আমরা। তারপর সোলেমান জিজ্ঞাসা করে। এরপর অনেক কিছু বদলে যায়। ঠিক ততক্ষণে আমি ঘোরাঘুরি করছিলাম। শেষে একটা বয়স্ক দম্পতি আমায় পেয়ে যায় রাস্তায়। তাদের কোনো সন্তান ছিল না। তারা আমায় নিয়ে যায়, সেই পরিবার ছিল ডেমির পরিবার। আমায় তারা আদর যত্নে মানুষ করে, নিজের ছেলে হিসেবে স্থান দেয়। সিনান থামে, কণ্ঠ ক্রমশ ভারী হতে শুরু করে সেই দুর্দিনের বর্ণনা করতে গিয়ে। কিন্তু আমার ভেতরে কোথাও একটা জ্বালা থেকে গিয়েছিল। হান্নান শেখ যে আমাদের জীবন তছনছ করে দিয়েছে, নামটা মনের ভিতর গেঁথে ফেলেছি। আমার মা ভাই তারা কোথায়, কেমন আছে, বেঁচে আছে তো, এই এমন অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরত। সুলেমান নির্বাক হয়ে তাকিয়ে থাকে সিনানের দিকে। সময়ের সঙ্গে আমি বড় হই, পড়াশোনা করি, ডেমির পরিবারের ব্যবসার সাথে যুক্ত হই, সাথে আন্ডারওয়ার্ল্ডের একজন বড় মাফিয়া। ভেতরে ভেতরে একটা খোঁজ চলতেই থাকে বেজান মাটার জন্য। হান্নানকে খুঁজতাম, জানতাম একদিন মুখোমুখি হবই। একই সাথে চেষ্টা করতাম আমার মা ভাইয়ের খোঁজ। একদিন এক ম্যাগাজিনে একটা চিত্রগ্রাহকের ফিচারে
আমার ভাইয়ের একটা ছবি দেখি। মুখের গড়ন, উচ্চতা, চেহারা, দাঁড়ি, চোখে অদ্ভুত চেনা দৃষ্টি। আপনি কিভাবে নিশ্চিত হলেন ভাই? আমি সাথে সাথে সব খোঁজ করতে থাকি। বহু চেষ্টায় জানতে পারি সে আমার রক্তের ভাই, আমার আপন হারিয়ে যাওয়া ভাই। আমি আমার মা বাবা সবার সাথে থাকতে চাই সুলেমান। আমি জানতে পারি কি জানো, আমার একটা ফুটফুটে ছোট বোনও আছে এই দুনিয়াতে। সুলেমান থেমে যায়। সিনানের কথা শুনে চোখে তার পানি টলমল করছে। সিনান উঠে এসে সুলেমানের কাঁধে হাত রাখে। আমরা একে অপরের হারিয়ে যাওয়া ছায়া, আর সে আমার রক্তের যমজ।